ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর দেখা হলো। তোমরা ইতোমধ্যে জিএসটির প্রিপারেশন নিয়ে ফেলেছো এবং আমরা নিয়ে আসছি সাজেশন ক্লাস। আর তুমি জানো আমি যে ক্লাসটা করাবো সেখান থেকেই কমন পড়বে। সো এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদের জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি। আজকে আমাদের আলোচনা টপিক রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের আগে তোমাদের ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি যে হাতে কিন্তু খুব বেশি টাইম নাই, এবং এই ক্ষেত্রে তোমরা ইতোমধ্যে যারা ম্যাথ দাগানোর সিদ্ধান্ত নিছো অলরেডি তো ম্যাথ নিয়ে পড়াশোনা করে ফেলছো। আর যারা ম্যাথ দাগানো নিয়ে একটু দোটানায় ভুগতেছো তাদের ম্যাথ দাগানোর দরকার নাই। তোমরা ইংলিশ অথবা অন্য কোনো সাবজেক্ট দাগাবা, ঠিক আছে? সব বেশি প্যারা খাওয়ার দরকার নেই, কারণ হাতে খুব বেশি আমাদের টাইম নাই। আচ্ছা, এখন আমরা কি সলভ করব? জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ করব। আর একবার বলতেছি, আগেও বলেছি এখনো বলতেছি, জিএসটির কোশ্চেন ব্যাংক, ঢাবি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক, আর সময় পাইলে সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা। কেন? কারণ এইখান থেকে ম্যাথ পার্টগুলো বেশি দেয়। আর এইবার আমাদের জিএসটির দায়িত্বে কে আছে? ইসলামিক ইউনিভার্সিটি, আইইউ। সো আইইউ এর প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাওয়া, ঠিক আছে? এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে অনেক ধরনের হ্যান্ড ক্যালকুলেশন আছে, অনেক ট্রিক্স আছে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আগে তোমাকে বলি যে এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে আমরা যদি বলি কেমিক্যাল রিয়াকশন, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি। কেমিক্যাল রিয়াকশন এটাকে কয়টা পার্টে ভাগ করি বাবারা? দুইটা পার্টে ভাগ করি। একটা পার্ট হচ্ছে পিএইচ এর আগ পর্যন্ত পার্ট, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এই পার্টে কি আছে? গ্রিন কেমিস্ট্রি আছে। তোমরা কমেন্টে জানাবা গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা, এবং অ্যাটম ইকোনমি বেশি হইলে সেটা গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে, নাকি অ্যাটম ইকোনমি কম হইলে গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে, এটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? ওকে, সাম্যাবস্থা, গ্রিন কেমিস্ট্রি, প্রভাবক, তাপমাত্রা, এইগুলা নিয়ে আলোচনা করা হবে। এরপরে চলে আসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পিএইচ অ্যান্ড বাফার। পিএইচ অ্যান্ড বাফার এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়। সো রাসায়নিক পরিবর্তনটাকে মেনলি দুইটা পার্টে আমরা ভাগ করি। এর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে এইটা, পিএইচ এবং বাফার। পিএইচ এবং বাফার টপিকটা সবচাইতে আমাদের বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো সলভ করতে হবে। আমি আজকে মেইনলি তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা দেখাবো, আর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিতেছি। এই লিঙ্কে রাসায়নিক পরিবর্তনের একটা ক্লাস দেওয়া আছে, এটা হচ্ছে ভার্সিটির বেসিক ক্লাস। ওই ক্লাসটা একটু করে ফেলবা। আর সাথে সাথে তুমি জানো অলরেডি জিৎ বিশ্বাস পেজে বস মেথড চলতেছে। এই বস মেথড তোমাদের জিএসটি এবং মেডিকেল ভার্সিটি এইগুলার কথা চিন্তা করেই কিন্তু বানানো বস মেথড সিরিজটা, যে কোন কোন টপিকগুলো বেশি ঝামেলা হয়। সো ওই টপিকগুলো কিন্তু জিৎ বিশ্বাস পেজে পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা ভিডিওগুলা এক নজরে পরীক্ষার আগে দেখে যাস, প্লিজ পরীক্ষার আগে এই ভিডিওগুলা দেখে যাস, ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। প্রথমেই দেখো, আগে আমার ছবি দেখাই, কত সুন্দর একটা ছবি, তাই না? তোমাদের জন্য কোশ্চেন বানাচ্ছিলাম তখন ছবিটা তোলা। এটা দেখো, এই যে আমাদের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, 3 স্টার 4 স্টার দেওয়া আছে। এখানে দেখো গ্রিন কেমিস্ট্রি নীতি হচ্ছে 12টা, অলরেডি আমরা বলে ফেলছি। 3 স্টার টপিক কোনটা? প্রভাবক, বিক্রিয়ার হার। এই টপিক থেকে প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসে জিএসটির ক্ষেত্রে, ঠিক আছে? আর বাকিগুলো 2 স্টার। কেপিকেসি আসবেই, কেপিকেসি যদি না আসে তাহলে আমার নাম পাল্টাই দিবা, বলে দিলাম। কেপিকেসি থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, কেপিকেসি থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, ঠিক আছে? পরে চলো আমরা একটু দেখি লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি থেকে প্রশ্ন আসে, খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে মোস্টলি ইম্পর্টেন্ট টপিক যেটা, এই যে কেপিকেসি, তারপর লবণ, অম্ল ক্ষার, পিএইচ, পিওএইচ, পার্সেন্টেজ, এইগুলা। সো এই টপিকগুলা এই পৃষ্ঠাতে যেই যেই টপিকের কথা বলা হয়েছে, একটা জিনিসও যেন বাদ না যায়, একটা জিনিসও যেন বাদ না যায়। বোঝা গেছে বাবারা? তো চলো এখন আমরা কোশ্চেন প্র্যাকটিস শুরু করি। ফার্স্ট যে প্রশ্নটা আছে, এখানে টপিকের নাম দেওয়া আছে, এটা গেল। আচ্ছা, কোশ্চেন প্র্যাকটিস শুরুর আগে আমি তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি, একটা চার্ট নিয়ে আসছি। এই চার্টে কি আছে, কোন পদ্ধতিতে কোনটা উৎপন্ন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে এই চার্টটা তোমাদের জন্য আনা হয়েছে, ঠিক আছে? জাস্ট স্লাইড থেকে এই চার্টটা তোমরা এক নজরে দেখে যাবা। পরীক্ষায় পড়বে, কিন্তু পরীক্ষায় কি পড়বে জানো? বলা হবে যে এই যে অ্যামোনিয়া তৈরি হয় কোন পদ্ধতিতে।
বা বলবো স্পর্শ পদ্ধতিতে কি তৈরি হয়, স্পর্শ পদ্ধতিতে তাপমাত্রা কত, চাপ কত, এই জিনিসগুলো কোনটাতে কোন প্রভাবক কাজে লাগে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সো এই জিনিসটা জানতে হবে। দেখো হেবারবস পদ্ধতিতে আমাদের মেনলি একটা জিনিস মনে রাখো, এফি তো প্রভাবক, কিন্তু এর পরেও এখানে আমরা মলিবডেনাম ব্যবহার করি, আবার অনেক সময় অ্যালুমিনিয়াম অক্সাইডও ব্যবহার করি। এই অ্যালুমিনিয়াম অক্সাইড, মলিবডেনাম এরা হচ্ছে প্রভাবক প্রমোটার বা প্রভাবক সহায়ক, মনে থাকবে। ওকে, ডান। পরেরটাতে আসো, এই যে কেপিকেসি। কেপিকেসি রাশিমালাটা মুখস্থ রাখাটা ভালো। যদি তুমি কেপিকেসি রাশিমালাটা মুখস্থ করে রাখতে পারো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ সলভ করাটা তোমার জন্য ইজি হবে। তারপরেও আমরা তো অলরেডি বেসিক দিয়ে বের করা শিখছি। এই ক্ষেত্রে তুমি সবসময় যদি মুখস্থ রাখতেই হয়, এই N2O4 এইটা মুখস্থ রাখবা, 4 আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আরেকটা রাখবা হচ্ছে কই গেল, এই যে PCl5 এরটা, আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার কেপি। এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাতে বারবার আসে। ডান। ওকে, তাহলে আমরা এটা জেনে গেলাম। এই যে কোশ্চেন চলে আসো, জিএসটিতে 23-24 আসছে, গরম গরম প্রশ্ন। কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, গুড, 0.01 মোলার, অর্থাৎ এটা সি, অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার ঘনমাত্রা জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিডের 4.2% এটা আলফা বিয়োজিত হয়, তাই না? বিয়োজন মাত্রা দেওয়া আছে, যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে সেটা তো আলফার মান আমরা জানি। এই ক্ষেত্রে বলছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সূত্র কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার ফর্মুলা হচ্ছে H প্লাস ইকুয়ালস টু কি ছিল বলো, √/Ka ইন্টু সি, এইটা একটা ফর্মুলা ছিল। আর একটা ছিল আলফা সি। এখন বলো কোনটা ইউজ করবো, তোমার আলফার মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, দ্যাট মিনস আমি অবশ্যই এখানে আলফা এবং সি এর মান ইউজ করব। আলফা এর মান কত, 4.2%, দ্যাট মিনস 4.2 ডিভাইড বাই 100 ইন্টু সি এর মান কত, 0.01। এই ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, 4.2 ইন্টু, এটা দেখো 0.01 মানে কি, এটা 100 মানে হচ্ছে 10^2, 1/100 ছিল, উপরে তুলে দাও। আর এটা 1/100 না, পয়েন্ট তুলে দাও, 0.01 মানে কি 1/100, তার মানে এটাকেও তো 10^2 বলা যায়। তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় না, যদি বেস সেম থাকে 10^2 10^2 গুণ থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে আনসার কি হবে বলো, 4.2 ইন্টু 10^4 মোলার। আনসার হচ্ছে এ। কত সহজ ছিল না? তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করবা, যদি এইখানে তো কে এর মানটা দেওয়া নাই, সো আমরা এটা ইউজ করব না। কথা ক্লিয়ার? ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন চলে আসো। দেখো পি ও এইচ বের করতে বলছে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি দেওয়া থাকে, আমরা সবার আগে দুইটা শর্ত জানি। একটা, এইচ প্লাস ইন্টু হাইড্রক্সিল মাইনাস, এই দুইটা আয়নের গুণফল 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 1 ইন্টু 10^14, তাই না? এইটা হচ্ছে আমাদের পানির অটো আয়নীকরণ বা আয়নিক গুণফল ছিল, ঠিক কিনা? এই ক্ষেত্রে এইচ প্লাস এর ঘনমাত্রাটা দেওয়া আছে, তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারবা না বলো? হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে 1 ইন্টু 10^14 ডিভাইড বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 1 ইন্টু 10^4। তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হবে 1 ইন্টু 10^, এই যে -4 ছিল, উপরে -14, তার মানে কত হবে 10⁻⁻10। আর পিওএইচ সমান সমান কি বলো, পিওএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রক্সিল আয়ন। তাহলে মাইনাস লগ ইন্টু 1 লেখাও যা, না লেখাও তাই, তার মানে 10^10 অর্থাৎ 10 হবে। উত্তর কত, 10। খুবই সহজ না? এটা আমরা আরেক নিয়মে করতে পারি। ফার্স্ট অফ অল আমি আয়নিক গুণফল দিয়ে বের করছি, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করে ফেলছি, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করে পিওএইচ বের করছি। এটা কি বুঝছো? ওকে, গুড। আমরা আরেকটা নিয়ম দেখাই। আমরা যদি আরেকটা নিয়ম দেখানোর চেষ্টা করি, দেখো একটু খেয়াল করো, একটু। আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14, ঠিক না? ওইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া ছিল, সো পিএইচ আমরা যদি বের করতে চাই মাইনাস লগ এইচ প্লাস বের করব,
যদি মাইনাস লগ এইচ প্লাস বের করি, মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা কত ছিল? 1 ইন্টু 10 ইনভার্স 4, তাই না? 1 ইন্টু 10 ইনভার্স 4 ছিল। সো 1 ইন্টু 10 ইনভার্স 4, বুঝছো? তার মানে এটা কত হবে? 1 লেখাও যায় না লেখাও যায়, 10 ইনভার্স 4 আছে, এই পাশে চলে আসলে 4 হয়ে যায়। পিএইচ বের করে ফেলছো, অর্থাৎ 4 প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, আর পিওএইচ সমান সমান কি হবে? 14 মাইনাস 4 ইকুয়ালস টু 10। এই যে আমাদের আনসার। যে কোনো নিয়মে করা যায়, এইটা সবচাইতে সহজ মেথড ছিল। সো তোমরা এই নিয়মেও করতে পারো। আর একটা নিয়মও দেখাইলাম, আমার মেন টার্গেট তোমাকে বেসিকটা শেখানো, ঠিক আছে? সো আমরা আনসার বের করা শিখে গেছি। এটার আনসার 10। বুঝতে কি পেরেছো? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন চলো। জিএসটি 23-24 আসছে। 23-24 কিন্তু প্রচুর ম্যাথ আসছে রাসায়নিক পরিবর্তন থেকে, দেখতে পারছো? দ্যাট মিনস রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাইতে হবে। যদি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার খুব ভালো করে না পড়ে যাও, তাহলে তুমি এতটুকু শিওর থাকো তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে, আর পরীক্ষার হলে তুমি মারা খেয়ে কাছে উঠে যাবা। সো একটু মাথা ঠান্ডা করে আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা শিখি। দেখো এইখানে কিন্তু মুখস্থ বিদ্যার জিনিসটা খুব কম আসছে, রাসায়নিক পরিবর্তনের ম্যাথ পার্ট থেকে প্রশ্ন বেশি আসছে, তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে থাকো তো। সো এই কারণে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা শিখাই যাইতেছি এবং পিএইচ এর ফর্মুলা দেখাই যাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, আসো আমরা প্রশ্ন পড়ি। সম আয়তনে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট, এতটুকু দেখে কি বুঝতেছো? একটু চিন্তা করে দেখো। অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, আর CH3COONA। এই দুইটা জিনিস থাকা মানে কি অম্লীয় বাফার না? হ্যাঁ, বাফারের একটা শর্ট ভিডিও আমার ওই বস মেথডে দেওয়া আছে। বস মেথড যে প্লে লিস্টটা আছে, তুমি ইউটিউবে গেলেও পাবা, জিৎ বিশ্বাস পেজেও পাবা, ঠিক আছে? এই বাফারটা একটু দেখে যাও, বাফার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবে। সো বাফার চিনতে হবে। তাহলে CH3COOH CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যাসিড, এটা দেখে বোঝা যাচ্ছে বাফার, এবং এটার পিএইচ বের করতে বলা হয়েছে। সো পিএইচ যদি বের করার ফর্মুলা দেখি, পিএইচ ইকুয়ালস টু PKa প্লাস লগ, উপরে কি যাবে? লবণ যাবে, সল্ট, কনজুগেট যে লবণটা সেটা কোনটা? CH3COONA, আর নিচে কি যাবে? CH3COOH। শর্টকাটে যদি বলি, দুইটারই ঘনমাত্রা সেম, দেখো দুইটারই 0.1 মোলার দেওয়া আছে। সো এতটুকু যে কাটাকাটি হয়ে যাবে এটা তো গাধা গরু সবাই পারে, কারণ 0.1 কাটাকাটি হয়ে যাবে, লগ 1 হবে, আর লগ 1 এর মান কত? 0। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি না পিএইচ সমান সমান PKa, রাইট? ওকে, তাহলে PKa বের করার সূত্র কি? মাইনাস লগ অফ Ka। কে এর মান দেওয়া আছে দেখো 1 ইন্টু 10 ইনভার্স 5, খুবই সহজ। দ্যাট মিনস মাইনাস লগ অফ 1 দেওয়াও যা না দেওয়াও তাই, 10 ইনভার্স 5। তার মানে কত হইলো বলো? কত হয়? 5 হয়। আনসার হচ্ছে 5। কই? এই যে এ। খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা অনুসিদ্ধান্ত নিতে পারি। অনুসিদ্ধান্তটা কি বলতো? যদি সল্টের ঘনমাত্রা, উপরে তো এটা সল্ট, এটা তো অ্যাকচুয়ালি সল্ট, আর এটা তো অ্যাসিড, যদি সল্টের ঘনমাত্রা সমান অ্যাসিডের ঘনমাত্রা হয়, তাহলে পিএইচ সমান সমান PKa হয়ে যায়। কোনো কনফিউশন? সো এই জিনিসটা একটু মার্কিং করে রাখো, এটা আমাদের একটা শর্ট নোট হয়ে গেল। ওকে, ডান। কি হচ্ছে? হয় না কেন? আচ্ছা, মুছে দিই, দাও 1 সেকেন্ড। পিএইচ সমান PKa, মেন কথা এটা মুখস্থ করতে হবে, শেষ। ওকে, বোর্ড হ্যাং করছে। এরপর একটাতে আসো, খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখো সব প্রশ্ন কিন্তু গরম গরম আসছে, দ্যাট মিনস রাসায়নিক পরিবর্তনটা কি পরিমাণ ইম্পর্টেন্ট তুমি কি বুঝতে পারছো? এটা বুঝতে শিখতে হবে। একটা বিক্রিয়া দেওয়া আছে N2O4 এবং 2NO2, অর্থাৎ N2O4 এর বিয়োজনের একটা বিক্রিয়া দেওয়া আছে। বলা হয়েছে Kp সমান 0.008 অ্যাটমসফিয়ার, N2O4 এর আংশিক চাপ 0.8 অ্যাটমসফিয়ার, NO2 এর আংশিক চাপ কত? আমাদের Kp এর ফর্মুলা লিখতে হবে। ফার্স্ট অফ অল তুমি দেখো N2O4 এটা যদি বিয়োজিত হয়
2NO2 হয়েছে। 2NO2 যদি হয়ে থাকে এইটার কেপি এর ফর্মুলা হবে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। উপরে কি উৎপাদ, নিচে কি বিক্রিয়ক। উৎপাদের আংশিক চাপ যেহেতু কেপি বলছি, NO2 এইটার স্কয়ার, কারণ মোল 2 চলে আসছে, পাওয়ার স্কয়ার হয়ে যাবে। আর নিচে PN2O4 মান বসাই দাও। এখন আমরা মান বসাবো, NO2 বের করতে হবে। সো আমি NO2 কে এই পাশে রাখলাম, PNO2 আংশিক চাপ সমান সমান রুট ওভার কেপি ইন্টু PN2O4। এটা লেখা যায়? যায়। এখন মান বসাও, রুট ওভার অফ এটা কত 0.123, তিনটা জিরো মানে তিনটা ডিজিট আছে, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? 8 ইন্টু 10 ইনভার্স 1 2 3 3, 8 ইন্টু 10 ইনভার্স 3 লেখা যায় কিনা বলো? অবশ্যই যায়। সো আমরা এটাই লিখবো 8 ইন্টু 10 ইনভার্স 3। কেন? কারণ এই যে হ্যান্ড ক্যালকুলেশন, তুমি তো পয়েন্টের হিসাব পারবা না। এটা 0.8, এটাকে আমরা 8 ইন্টু 10 ইনভার্স 1 লেখা যায় কিনা? অবশ্যই যায়। তার মানে ইন্টু 8 ইন্টু 10 ইনভার্স 1। চলে আসো, একটু চিন্তা করে দেখো তো, 8 8 ডাবল আছে, সো এটাকে আমরা 8 স্কোয়ার লিখতে পারি। আর 10 ইনভার্স 3 10 ইনভার্স 1 এটাকে 10 ইনভার্স 4 লিখতে পারি, রুট ওভার। সহজ না? তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, দ্যাট মিনস এই ক্ষেত্রে একটা 8 থাকে। ঠিক আছে, এইখানে লিখি একটা 8 থাকে ইন্টু 10 ইনভার্স 4 আর রুট, রুট মানে কি পাওয়ার হাফ, রুট মানে কি পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, এটা তো আমরা জানি। তাহলে হাফ করে দাও, তাহলে 10 ইনভার্স 2। এই হচ্ছে দ্যাট ইজ আওয়ার আনসার। কত? 8 ইন্টু 10 ইনভার্স 2, আনসার বি। সহজ না? খুবই সহজ, কিন্তু মানে খুবই সহজ, হ্যান্ড ক্যালকুলেশনের মতো ম্যাথ আসতেছে। এইগুলো যদি তুমি না পারো তাহলে তো বিপদ। পরের প্রশ্ন আসো, সেম প্রশ্ন, এটার আনসার তোমরা আমাকে দিবা। দেখো 22 23 আসছে, একই প্রশ্ন, জাস্ট মান চেঞ্জ করে দিয়ে 23 24 আসছিল। দেখো এখানে বলছে 0.4 মোলার CH3COOH, 0.4 মোলার CH3COON। দেখেই বোঝা যাচ্ছে বাফার দ্রবণ। আমরা একটু আগে করছি, আগেটাতে কি ছিল 0.1 মোলার ছিল। সো শর্টকাট আমরা মনে রাখছি, যেহেতু ঘনমাত্রা 1 সুতরাং পিএইচ সমান সমান PKA হয়ে যাবে, যেহেতু অ্যাসিডিক বাফার বা অম্লীয় বাফার। সো পিএইচ সমান সমান আমরা পাইবো মাইনাস লগ অফ 1 ইন্টু 10 ইনভার্স 5 ইকুয়ালস টু 5। আনসার কত? 5। শেষ। খুবই সহজ না? খুবই সহজ, একই মান আসছে আনসার, আগেরটাতেও কিন্তু আনসার পাচ্ছিল। সো আমি বলতে পারি এইবারের পরীক্ষাতেও এই ধরনের বাফার আসার সম্ভাবনা আছে। বাফারের পিএইচ পরীক্ষায় আসার চান্স 90% শিওর। সো দাগিয়ে দিলাম, এটা পড়ে যাও, পরীক্ষায় কিন্তু আসবে, বলে দিলাম। জিএসটিতে আসবে, এটা আমি বলে দিলাম। এটা দেখো জিএসটি 22 23 আসছে, খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা অনেকেই ভুল করো, এই প্রশ্নটা তোমরা অনেক জায়গায় অনেক নিয়মে শিখছো, বাট এটার একটা শর্ট টেকনিকও আছে। আমরা আগে বেসিক দেখি। চলো, বলতেছে একটি বিক্রিয়া 10 এবং 30 ঘন্টায়, অর্থাৎ টাইম দেওয়া আছে, 50% হয়, 87.5% হয়। বিক্রিয়াটি কোন ক্রমের? বিক্রিয়ার ক্রম বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমরা K1 এবং K2 বের করব। K1 এর জন্য 10 ঘন্টা 50%, K2 এর জন্য 30 ঘন্টা 87.5%। ওকে, সো আমরা K1 K2 বের করব। K1 K2 মানে বিক্রিয়ার হার ধ্রুবক, এই দুইটাকে ভাগ করে দিব। যদি K1 এবং K2 এর মান 1 আসে তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া, যদি K1 ভাগ K2 এটার মান 2 আসে তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। কথা বোঝা গেছে? সো K1 K2 বের করার ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে বেসিক, এটা বেসিক। ফর্মুলাটা লিখো যে K1 না দিয়ে আমরা K লিখি। হ্যাঁ, আমরা K লিখি, K ইকুয়ালস টু 2.303 ডিভাইড বাই টি। টি মানে সময়, এই যে 10 ঘন্টা 30 ঘন্টা। ওকে, লগ এ ডিভাইড বাই এ মাইনাস এক্স। মানে কি? এই ক্ষেত্রে ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝবা। আমরা বেসিক বোঝাচ্ছি। এটা কি বোঝাচ্ছি? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক। বেসিক, ঠিক আছে? এটা হচ্ছে জিৎ বাবার বেসিক। আসো আমরা একটু বেসিক শিখি। বেসিক বেসিক বেসিক। এই ক্ষেত্রে টি কে হচ্ছে হার বা হার ধ্রুবক, অনেকে অনেক নাম বলে, আমরা হার ধ্রুবক লিখলাম। টি হচ্ছে সময়,
তুমি সেকেন্ডেও নিতে পারো, যেহেতু 2টা ঘন্টায় আছে, সো আমার কোনো ইস্যু নাই। এ হচ্ছে প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা, এটা তোমরা অনেকেই ভুল করো, এটা একটু বেসিক দেখাই দিই, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো কোচিংয়ে যাও এই টিচাররা এটা পড়ায় না, কারণ এটা একবারই আসছে 22-23-এ। সো বাট এবার আসার চান্স আছে, এই ধরনের প্রশ্ন আসার চান্স আছে, সো বেসিকটা একটু দেখতে হবে। প্রাথমিক অবস্থা, এক্স কি কত পার্সেন্ট তোমার হচ্ছে হয়েছে, শেষ হয়েছে, শেষ শেষ যদি এক্স হয়, তাহলে এ মাইনাস এক্স কি বোঝাচ্ছে? অবশিষ্ট, অবশিষ্ট অংশ বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু 2.303 ডিভাইড বাই টি ইন্টু লগ, উপরে আদি নিচে অবশিষ্ট, উপরে আদি নিচে অবশিষ্ট। কথা ক্লিয়ার? ওকে, গুড। সো এখন আমরা এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। আমরা 10 ঘন্টার ক্ষেত্রে K1 ধরবো, 30 ঘন্টার ক্ষেত্রে K2 ধরবো। কোনো কনফিউশন? কোনো কনফিউশন নাই। আমরা K1 এবং K2 ধরে দুইটাকে ভাগ করে দিব। আসো আমরা করি। এই তো জীবন। K1 equals to 2.303 ডিভাইড বাই 10 লগ, উপরে কত ধরবো? দেখো 50% দেওয়া আছে, দ্যাট মিনস পার্সেন্টেজ হিসাবে করা আছে। যদি পার্সেন্টেজ হিসাবে করা থাকে, তাহলে আদি অবস্থা কি ধরবো? 1 ধরবো না 100 ধরবো? অবশ্যই 100 ধরবো। সো এর মান 100, নিচে কি 100 মাইনাস 50, ওই যে 50% বাদ দিলে 50% থাকে, তাহলে এটা কত হয়? 2.303 ডিভাইড বাই 10 ইন্টু লগ, উপরে 100 নিচে হচ্ছে 50। ক্লিয়ার? পরেরটাতে আসো, K2 ক্ষেত্রে 2.303 ডিভাইড বাই 30 লগ, সেম, উপরে 100 নিচে 100 মাইনাস 87.5, 100 মাইনাস 87.5, বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায়, আমরা এটাকে কি করতে পারি? 2.303 ডিভাইড বাই, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 10, রাইট? ওকে, গুড। লগ 100 ডিভাইড বাই 12.5, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যদি এই ঘটনা ঘটে, এই দুইটাকে তুমি এখন K1 এবং K2 কে ভাগ করে দিবা। যদি ভাগ করে দাও, একটু খেয়াল করে দেখো ভাগ করলে ঘটনাটা কি ঘটবে। ভাগ করলে যে ঘটনাটা ঘটবে, আমরা 2.303 কাটাকাটি হয়ে যাবে, 10 কাটাকাটি হয়ে যাবে। সো K1 ডিভাইড বাই K2 ইকুয়ালস টু যেটা হবে 1/3 থাকবে। হ্যাঁ, 1/3 থাকবে, 1/3, আর লগ এইটা ডিভাইড বাই এইটা, দ্যাট মিনস লগ 100 মাইনাস লগ 50, কারণ লগ ভাগ থাকলে কি হয়? লগ ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, আর এটা তো ওর সাথে ভাগ যাচ্ছে নাকি, কারণ এইটা ভাগ এইটা, তো লগ 100 কাটা। অ্যাকচুয়ালি যে জিনিসটা থাকে মাইনাস লগ 50 প্লাস লগ 12.5। ওকে, এখন চলে আসো, যদি আমরা এটা দেখি, এটার মান অ্যাকচুয়ালি তুমি হিসাব করলে 1 আসে, কারণ কি লগ 50 আর 12.5, এই দুইটার মান তুমি ক্যালকুলেটর ইউজ করে 1/3 তে ভাগ করে দেখো, 1 আসে, ঠিক আছে? সো K1 ডিভাইড বাই K2 ইকুয়ালস টু 1। যদি এইটা এসে থাকে, যদি এইটা এসে থাকে, ঠিক আছে, যদি এটা এসে থাকে, তাহলে আমরা কি বলবো? বিক্রিয়াটি কোন ক্রমের বলো? প্রথম ক্রমের বিক্রিয়া। বোঝা গেছে কোন মেথডে আগাইলাম? খুবই সহজ না? একটু জটিল লাগতেছে। আমরা এখন শর্টকাটে আসবো। দেখো, এই জিনিসে আমরা যাব না, তুমি শর্টকাটে চলে আসো। শর্টকাট, এইটা আমাদের শর্টকাট, এটা হচ্ছে বস মেথড। আসো, প্রশ্নটা একবার দেখে আসি, ভালো করে দেখো। একটি বিক্রিয়া 10 ঘন্টাতে কত পার্সেন্ট হয়েছে? 50% হয়েছে। ভালো করে বুঝো, 10 ঘন্টাতে কত পার্সেন্ট হয়েছে? 50% হয়েছে। ক্লিয়ার? ওকে, গুড। যদি 50% অবশিষ্ট থাকে, 50% ক্ষয় হওয়া মানে কি? 50% অবশিষ্ট হওয়া। তাহলে 50% যদি অবশিষ্ট থাকে,
তার মানে আমি কি বলতে পারি না 10 ঘন্টা হচ্ছে এর অর্ধায়ু? অবশ্যই অর্ধায়ু, টি হাফ কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। আর 30 ঘন্টাতে 87.5% সম্পন্ন, 87.5% খতম, তাহলে বাকি আছে কত? 12.5%, রাইট? সো 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 চমলক্ষ ভাবে আমরা যেটা করব, এই দেখো 10 ঘন্টায় অবশিষ্ট 10 ঘন্টায় অবশিষ্ট থাকে কত? 50%, মানে কত? 1/2, ঠিক না? এরপর চলে আসো, যদি 30 ঘন্টা দেখো, 30 ঘন্টায় কতটুকু অবশিষ্ট থাকে বলো? 30 ঘন্টায় অবশিষ্ট থাকে হচ্ছে তোমার 100 মাইনাস কত? 87.5। ওই 87.5% তো সম্পন্ন হয়ে গেছিল, তাহলে 87.5 যদি বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট থাকে কত? 12.5%, 12.5%। এই 12.5% মানে কি? 12 125 ডিভাইড বাই 100 আর একটা শূন্য 1000, এইটার মানে হচ্ছে তোমার 1/8, বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে 1/8। 1/8 কে আমরা 1/2 টু দি পাওয়ার কিউব এইভাবে লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। আর 30 ঘন্টাকে আমরা 3 ইন্টু 10 এইভাবে লিখতে পারি কিনা? পারি। একটু চিন্তা করে দেখো তো, এইটাকে আমরা 1 ইন্টু 10 আর এটা 2 এর পাওয়ার 1 এইভাবে লিখতে পারি কিনা? পারি। তার মানে আমরা দেখতেছি অর্ধায়ুর n সংখ্যক গুণিতক অবস্থায় অবশিষ্ট থাকে 1/2 টু দি পাওয়ার n, বুঝছো? তার মানে একটা সমান্তর ধারায় বা গুণোত্তর ধারা যাই বলো না কেন, একটা সুন্দর সামঞ্জস্যতা রেখে সে বজায় রেখে সে নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে বলতাম 20 ঘন্টাতে কতটুকু অবশিষ্ট হবে, তুমি নিঃসন্দেহে 20 ঘন্টাকে কি লিখতা? 2 ইন্টু 10। তাহলে এই টাইমে অবশিষ্ট যেটা থাকবে 1/2 টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ 1/4, এই 1/4, 1/4 অবশিষ্ট থাকতো, বুঝছো? যেহেতু এইভাবেই ঘটনাটা ঘটতেছে, এবং এইটা কোন ক্ষেত্রে ঘটে? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথম ক্রম বিক্রিয়াতে অর্ধায়ুর হিসাব করা হয়, প্রথম ক্রম বিক্রিয়াতে অর্ধায়ুর একটি গুণিতক আকারে জিনিসটা হ্রাস পায় বা বৃদ্ধি পায়। সো আমরা এ থেকে বলতে পারি বিক্রিয়াটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া। আমার কথা কি বোঝা গেছে? প্রথম ক্রমের বিক্রিয়া। এই ক্ষেত্রে আমরা এখান থেকে অর্ধায়ু বের করতে পারি। শর্টকাট অর্ধায়ু বের করার শর্টকাট হচ্ছে টি হাফ ইন্টু এন। এইটা করলে তুমি অ্যাকচুয়াল টাইমটা পাবা, অ্যাকচুয়াল সময় পাবা। কখন? যে অবশিষ্ট থাকার এই এনটা কি? অবশিষ্ট 1/2 টু দি পাওয়ার যে এন ছিল, 1/2 টু দি পাওয়ার এন যেটা ছিল, সেই এন মানে অবশিষ্ট। এই যে 1/2 টু দি পাওয়ার n 3, এতটুকু অবশিষ্ট। এই 3 কে দেখো অর্ধায়ুর সাথে গুণ করলে টোটাল টাইম বেরিয়ে গেছে। সো এটা হচ্ছে শর্টকাট। ফিজিক্সেও তোমরা পড়ছো, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে, সো এইখানেও তোমরা পড়বা। আমরা একটু পরে এই টাইপের ম্যাথও দেখবো, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। শর্টকাট কি এটা বুঝছো কিনা বলো? যে বস মেথডে কি আমরা দেখতেছি অর্ধায়ুর গুণিতক আকারে সুন্দর করে অবশিষ্ট থাকতেছে। সো যেহেতু অর্ধায়ুর গুণিতক আকারে অবশিষ্ট থাকতেছে, তার মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে আনসার কি হবে বলো? এটার আনসার নিঃসন্দেহে প্রথম ক্রমের বিক্রিয়া হবে। আনসার ইজ বি। পারবা? আমি তোমাকে বেসিকও বোঝাইলাম, আমি তোমাকে শর্টকাটও বোঝাইলাম, তুমি যেটা ভালো লাগে সেটা করবা। আর যদি মনে করো এটা করতে বেশি টাইম লাগতেছে, তাহলে তুমি এটা স্কিপ করবা। বুদ্ধিমানের কাজ হচ্ছে যেগুলো শিওর সেইগুলো আনসার করে আসা পরীক্ষায়। মানে আমার দরকার চান্স, আমাকে যে এটা আমি কেন পারলাম না, এটা আসলে পারলাম না, আমার কি দুর্বলতা আছে, এটা জানার দরকার নাই। তুমি সব পারবা না, এটাই স্বাভাবিক। এই বাস্তবতা মেনে নিয়ে পরীক্ষাতে যাইতে হবে। পরীক্ষার হলে যে তুমি ঠিক যেইগুলা ওভার শিওর যে না আমি 100% পারবো, সেইগুলাই দাগাইতে হবে। তারপরে তুমি বাকিগুলা নিয়ে চেষ্টা করো। বোঝা গেছে? আমি তোমাকে দুইটাই বুঝাই দিলাম, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। চলো পরের প্রশ্নে যাই। খুবই সুন্দর একটা প্রশ্ন, যে কেপি এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে বলো? কেপি এর মান দেওয়া আছে, কেসি এর মান বের করতে বলা হয়েছে। আমরা কি জানি? আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, রাইট? সো আমরা যেটা করব, আগে কেপি সমান সমান কেসি আর টি, ডেল এন এর মান কত? ডেল এন যদি বের করতে হয়
ডেল এন মানে হচ্ছে 2 - 1 = 1। কেন? কারণ ডেল এন মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। কি বললাম বাবারা? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এই কেপিকেসি কিন্তু পরীক্ষা আসবে, বলে দিলাম। এই টাইপ, এইটা হুবহু আসবে না, এই টাইপের ম্যাথ আসবে, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসবে, জিএসটি তে চলে আসছে, আমি বলে দিলাম। যাও, আমি যেটা বলছি সেটা আসবে, শিওর থাকো, ঠিক আছে? এটা আসবে, মানে কেপিকেসি এর ম্যাথ আসবে, মানে আসবে, বলে দিছি, চলে আসছে। যাও, আমার মনে হচ্ছে চলে আসবে। তাহলে এটা 2 - 1, তাহলে কত হয়? 1 হয়। উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, ডেল এন বেরিয়ে গেল। তাহলে ডেল এন এর মান 1। এখন কেসি বের করব। কেসি সমান সমান কেপি ডিভাইড বাই আর টি, মান বসায় দাও। কেপি এর মান কত? 8.314 ইন্টু 10 স্কোয়ার। নিচে আর এর মান কত বসাবো? 0.082 না, 8.314। কেন বলো তো? কারণ এটা প্যাসকেল এককে নেওয়া হয়েছে। এটা যেহেতু প্যাসকেল এককে নেওয়া হয়েছে, সুতরাং কেসি এর ক্ষেত্রে দেখো মোল পার মিটার কিউব, নট লিটার। যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে নেওয়া হয় নাই, সুতরাং আর এর মান তুমি 0.082 বসাইতে পারবা না। কথা ক্লিয়ার? একক খেয়াল করতে হবে। এই একক তোমরা ভুল করে আসো বলে মারা খেয়ে গাছ উঠে যাও। এইটা 22-23 আসছে, তখন আমার বাবারা কি করছে, এখানে সুন্দর করে 0.082 দিয়ে বসায় ম্যাথ করে দিয়ে আসছে, মারা খেয়ে গাছ উঠে গেছে। এটা করা যাবে না, একক খেয়াল করতে হবে। বারবার বলতেছি, একক খেয়াল করতে হবে, বি কেয়ারফুল। তাহলে 8.314। টি এর মান কত? কত কত? 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে কত বলো? 300 কেলভিন। 27 ডিগ্রি মানে কত? 300 কেলভিন। তাহলে কি হইলো? দেখো, খুবই মজার। এই ম্যাথ যদি তোমরা না পারো, তাহলে কি বলা দরকার? 8.314, 8.314 কাটা। এটা 10 স্কোয়ার মানে কি 100, তার মানে এখানে 300 আছে, এটাকে 3 × 10 স্কোয়ার করা যায়, এটা কাটা, তার মানে আনসার আছে 1/3। আনসার কত? ডি, 1/3। খুবই সহজ একটা ম্যাথ ছিল, তাই না? খুবই সহজ একটা ম্যাথ ছিল। পরের প্রশ্ন চলো। এই যে 20-21 আসছে, খুবই চমৎকার একটা প্রশ্ন। একটি প্রথম ক্রম বিক্রিয়া বলে দিছে, প্রথম ক্রম বিক্রিয়া যেহেতু বলেছে, তার মানে আমাদের টি হাফ বা অর্ধায়ুর কোন একটা কাজ এখানে আছে, ঠিক না? হ্যাঁ, কোন একটা কাজ আছে। বলছে দেখো 60 সেকেন্ডে 2 মোল পার লিটার থেকে 1 মোল পার লিটার হয়। একটু যদি তোমার মাথায় ব্রেন থাকে, তোমাদের সবার মাথায় ব্রেন আছে, সমস্যা নেই, একটু বুদ্ধি খাটালে তুমি বুঝতে পারবা 2 থেকে 1 হইছে, দ্যাট মিন্স কি অর্ধেক হয়ে গেছে না? অর্ধেক অবশিষ্ট আছে। তার মানে আমি কি বলতে পারি না যে 60 সেকেন্ড এইটা টি হাফ বা অর্ধায়ুর মান হচ্ছে 60 সেকেন্ড? টি হাফ মানে কি? অর্ধায়ু। এটা দেখে তো বোঝা যায়। ওকে, এখন বলছে বিক্রিয়কের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার থেকে 0.125 মোল পার লিটারে আসতে গেলে কি করতে হবে, মানে কত সেকেন্ড সময় লাগবে? তোমাকে কি বের করতে বলছে? এখানে কি করব? টি এর মান বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল আমরা যে এই যে যেটা অবশিষ্ট আছে সেটাকে আদি অবস্থাতে ভাগ করব। এন এর মান বের করতে হবে। আমরা একটু আগে ওই শর্টকাট শিখছিলাম, রাইট? সো এটাকে আমরা ভাগ করি 0.125 ডিভাইড বাই 0.5। তাহলে এইটা ছিল অবশিষ্ট, আর এইটা হচ্ছে আদি অবস্থা, রাইট? আর এটা দেখে তো আমরা কি বুঝছি? প্রথমটা দেখে অর্ধায়ু বের করে ফেলছি, নিচেরটা দেখে আমাদের বের করতে হবে টাইমটা। সো এইখানে অর্ধায়ুর কোনো ফ্যাক্ট তো আসতেছে না। ক্লিয়ার? সো আমরা কি করব, এটাকে এখন ভাগ করো, এই পয়েন্ট তুলে দাও। পয়েন্ট তুলে দিলে উপরে থাকে 125 ডিভাইড বাই নিচে 1000। এটা কি বুঝো যে পয়েন্ট তুলে দিলাম, এরপরে 3টা শূন্য চলে আসে, ইন্টু 5, আর উপরে থাকে হচ্ছে 10। কারণ কি? এই দেখো, এই দেখো, এই পয়েন্ট তুলে দিছি, তার মানে 5/10 হয়, আর এই পয়েন্ট তুলে দিয়ে নিচে 1000 আসছে। এবার কাটাকাটি করো। কাটাকাটি যদি করি, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, তার মানে আনসার যেটা আসে 125, আর নিচে থাকে 500। একটু হিসাব করে দেখো তো, একটু যদি হিসাব করো, তাহলে যেটা ঘটে এটা হচ্ছে 1/4 হয়। 1/4 হয়, কারণ 125কে 4 দিয়ে গুণ করো, 500 আসে। 125কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 500 হয়। এতটুকু জানা উচিত। এইবার চিন্তা করো, এটাকে আমরা হাফের পাওয়ার হিসাবে নিব। কি করব? কি করব? হাফের পাওয়ার হিসাবে নিব। হাফের পাওয়ার মানে কি? এটাকে 1/2 এর পাওয়ার কত করলে 1/4 হয়? স্কোয়ার, ঠিক না? হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমার এই 2টা উপরের যে পাওয়ারটা, এটাই এন এর মান, এটাই এন এর মান। এন ইকুয়ালস টু কত? 2। এটা কি বুঝছো?
আমরা অবশিষ্ট ডিভাইড বাই আদি করব। অবশিষ্ট ডিভাইড বাই আদি করার পরে আমরা যেই মানটা পাবো সেটাকে 1/2 এর পাওয়ার আকারে বের করব। এটা লুল, এটা 1/2 এর পাওয়ার আকারে বের করবা। ঠিক আছে, 1/2 এর যে পাওয়ারটা পাবা সেটা হচ্ছে n এর মান। n এর মান যদি পেয়ে থাকো তাহলে t ইকুয়ালস টু, আগে বলছিলাম n ইন্টু টি হাফ, ওই যে একটু আগে তো ম্যাথ করাইলাম, n ইন্টু টি হাফ। n এর মান কত বলো 2, টি হাফের মান কত বলো 60, অর্থাৎ 60 ইন্টু 2 কত হয় 120 সেকেন্ড। আনসার হচ্ছে 120 সেকেন্ড। 120 সেকেন্ড পারা যাবে। মানে মেন কথা সহজ সিস্টেম, অর্ধায়ু জেনে গেছো, এরপরে অবশিষ্ট ডিভাইড বাই আদি করবা, যে মানটা পাবা 1/2 এর পাওয়ার আকারে করবা n ইন্টু অর্ধায়ু, অর্থাৎ টাইমটা বেরিয়ে যাবে। উল্টা প্রসেসে আসছি, আগে যেটা ছিল তার উল্টা প্রসেসে আসছি। ডান, ওকে। পরের প্রশ্ন আসো। প্রভাতকালে মুরগি নাচে ডালে, এই যে কেপি কেসি সমান হবে কি ক্ষেত্রে? সবসময় মাথায় রাখবা কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই ক্ষেত্রে ডেল এন এর মানে কি? ডেল এন মানে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। উৎপাদের মোল মাইনাস কি? বিক্রিয়কের মোল। ডেল এন যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ পজিটিভ মান হয়, ডেল এন এর মান চিন্তা করো পজিটিভ। যদি পজিটিভ মান হয় তাহলে শিওর থাকো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, কেপি এর মান বড় হবে কেসি এর চাইতে। ডেল এন এর মান যদি লেস দেন 0 হয়, অর্থাৎ ডেল এন এর মান নেগেটিভ, ডেল এন এর মান কি? নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে শিওর থাকো কেপি ছোট হবে কেসি এর চাইতে। ঠিক আছে, আর ডেল এন এর মান যদি 0 হয়ে যায় তাহলে অবশ্যই কেপি সমান সমান কেসি হবে। ডেল এর মান 0 বসাও, তার মানে পাওয়ার 0 মানে কি 1, তোর কেপি ইকুয়ালস টু কেসি। এখন ডেল এন বের করব। এইটার ক্ষেত্রে ডেল এন কত? 1 আর 1 2, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। তার মানে এই ক্ষেত্রে ফার্স্ট মেথডটা কাজ করতেছে। বি তে চলে আসো। 2 2 মাইনাস 2 আর 1 3, 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1। এক্ষেত্রে 2 নম্বর মেথডটা কাজ করতেছে। এইটাতে চলে আসো। 2 মাইনাস 4 অর্থাৎ 3 আর 1 4, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, অলওয়েজ উৎপাদ মাইনাস বিক্রিয়ক। ডেল এন মানে কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। 2 মাইনাস 4 মানে কি? মাইনাস 2। এইটাতে চলে আসো। 2 মাইনাস 2 অর্থাৎ 1 আর 2, আর এটা তো 2, 0। এইটাই হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি। আনসার ডি। বোঝা গেছে? এটা দেখলেই পারা যায়। তারপরও তোমাকে বেসিকটা বুঝাই দিলাম কেপি কেসি এর। কথা ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবা, কেপি কেসি এর সাধারণত কোনো একক নাই। কেপি কেসি এর কোনো একক নাই, কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে কেপি এর একক কি, কেসি এর একক কি। সেই ক্ষেত্রে একটু মুখস্থ করে রাখো, কেসি এর একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, কেপি এর একক অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। যদি পরীক্ষাতে অপশনে থাকে একক নাই, তাহলে উত্তর ওইটা দাগাইতে হবে। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা? দ্য বেস্ট আনসার ইজ একক নাই। যদি অপশনে একক নাই না থাকে তখন তোমাকে এইভাবে বের করে আসতে হবে কেপি এর একক কি, কেসি এর একক কি। এটা তোমরা জানো এবং এটা পরীক্ষাতে আসবে, বলে দিলাম, স্টার দিয়ে দিই। এই কেপি কেসি আসবে, তুমি শিওর থাকো। যদি না আসে তাহলে তোমার নাম পাল্টাই দিবা, যাও। এরপর চলে আসো কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ চিনতে হবে। বাফার দ্রবণ মানে কি? যে দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এই বাফার দ্রবণ মেইনলি দুই প্রকার আছে, একটা ক্ষারীয় বাফার আর একটা অম্লীয় বাফার। তাহলে বাফার কত প্রকার বলছি? দুই প্রকার আছে। এই বাফার পরীক্ষাতে আসবে, বাফার পরীক্ষাতে আসবেই। পিএইচ আসতে পারে অথবা বাফার চিনতে হইতে পারে। একটা শর্ট ভিডিও তোমাদের জন্য আমি ওই জিৎ বিশ্বাস পেজ বস মেথডে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, একটু দেখে নিও। তো ক্ষারীয় বাফার, যারা আগে থেকে আমাকে ফলো করো তারা তো দেখছোই, তাদের জন্য সুবিধা হয়েছে। ক্ষারীয় বাফার এবং এটা হচ্ছে অম্লীয় বাফার। আমার একটা কেমিস্ট্রি বই লেখা আছে, তোমরা কি জানো? বেসিক কেমিস্ট্রি, জানাই দিলাম। অনেকে তো আমার সম্পর্কে এখনো জানো না। তো ক্ষারীয় বাফার, অম্লীয় বাফার। অম্লীয় বাফার মানে কি? এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, দুর্বল অম্ল থাকবে প্লাস কনজুগেট বেজ বা লবণ থাকবে, কনজুগেট কিছু একটা থাকবে। ক্ষারীয় বাফারে কি? দুর্বল ক্ষার থাকবে প্লাস
কনজুগেট কিছু একটা থাকবে, কনজুগেট কিছু একটা থাকবে, বোঝা গেছে? ওকে, কনজুগেট লবণ থাকতে পারে, কনজুগেট অ্যাসিড থাকতে পারে। এখন তুমি এইখানে এসে মিলাও, আমরা যদি মিলাইতে যাই, সহজ কথায় ক্ষারীয় বাফার উদাহরণ একটা আছে পৃথিবীতে, মানে হাজারি নাকসার বই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ক্ষারীয় বাফার। আর অম্লীয় বাফারের উদাহরণ আছে CH3COOH প্লাস CH3COO অথবা এখানে কে থাকতে পারে, কে মানে পটাশিয়াম, আবার থাকতে পারে HCOOH প্লাস HCOOK বা এনে থাকতে পারে। এইগুলা হচ্ছে তোমার অম্লীয় বাফার, আর এটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফার। এইগুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাতে আসে, পারা যাবে বাবারা? তাহলে আনসার কি হবে? এই যে বি, আনসার কি হবে? বি হবে। এটা কেন বাফার হয় নাই? কারণ এটাও তীব্র, এটাও তীব্র, দুইটাই তীব্র হলে কখনো বাফার হইতে পারবে না। পরেরটাতে আসো, বাফার পড়াইছি। একটি বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াতে অ্যামোনিয়া উৎপাদ কমাবে, কমাবে কমাবে কোনটা? অর্থাৎ লা শাতেলের নীতি বের করতে বলা হয়েছে। সহজ কথা, আসো লা শাতেলের নীতি আমরা একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি। এই 2 থেকে 3টা কথা বলবো, এই 2 থেকে 3টা কথা বললে তোমার ইহ জীবনে আর কখনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে বস মেথড, জিত বাবার মেথড। তুমি টার্গেট নিবা উৎপাদ বাড়ানো, তুমি টার্গেট কোনটা নিছো বলো? উৎপাদ বৃদ্ধি, আর কোনো কথা নাই। উৎপাদ কমাইতে বলছে, তার মানে উৎপাদ বৃদ্ধি নিয়ে তুমি মাথায় যেটা সেট করছো তার উল্টা ঘটনা ঘটাইতে হবে, রাইট? ওকে, গুড। যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, তাপোৎপাদী বিক্রিয়া হইলে তাপমাত্রা কমাই দিব, কমাবো। যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়া হইলে তাপমাত্রা বৃদ্ধি করে দিব। এরপর চলে আসো চাপের প্রভাব। চাপ বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে সোজা কথা, চাপ তো দিবা পাত্রের উপরে, চাপ যত বাড়াবা মোল সংখ্যা যেদিকে কম সেদিকে চলে যাবে, মোল সংখ্যা যেদিকে কম সেদিকে চলে যাবে। চাপ বৃদ্ধি করলে কম মোল বাড়বে, কম মোলের দিকে যাবে, কম মোলের দিকে যাবে। টার্গেট কি? উৎপাদ বৃদ্ধি। আর ঘনমাত্রা তো তোমরা জানো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে। ঘনমাত্রা নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, এইগুলা নিয়ে ইস্যু ছিল। এখন আমি যদি বলি এটার অ্যামোনিয়া উৎপাদন বাড়াইতে হবে, তুমি চিন্তা করে দেখো তো, ΔH নেগেটিভ, অর্থাৎ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াতে অ্যামোনিয়ার উৎপাদন যদি বাড়াইতে হয় তাহলে তাপমাত্রা কি করব? কমাই দিব। গুড, তার মানে এই ক্রাইটেরিয়া এখানে ফলবে। এবং চাপ যদি বৃদ্ধি করি, দেখো এখানে 3 আর 1 4, মোল সংখ্যা 4, এইখানে 2, তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? অবশ্যই অ্যামোনিয়া বাড়বে। বুঝতে পারছো ঘটনাটা কি? এটাই লা শাতেলের নীতি। ওকে, এখন চলে আসো, আমাকে কি বলছে? অ্যামোনিয়া কমাবে। যদি কমাইতে হয় মাথায় সেট আপ নাও, অ্যামোনিয়া কমাইতে হবে। তুমি চাইছিলা উৎপাদ বাড়ানোর কথা, উৎপাদ বৃদ্ধির ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু তাপমাত্রা কমাই দিয়েছিলাম, তাহলে অ্যামোনিয়া যদি কমাইতে হয় উল্টা ঘটনা ঘটাই দাও, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। সো এই ক্ষেত্রে টেম্পারেচার বাড়াইতে হবে, এরপরে চাপ কমাইতে হবে। চাপ কি করতে হবে বলো? কমাইতে হবে। কারণ কি? চাপ বাড়াইলে তো যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যায়, চাপ বৃদ্ধি করলে অ্যামোনিয়া বাড়ছিল, বাট প্রশ্ন বলছে কি অ্যামোনিয়া কমাইতে হবে, তাহলে চাপ কি করব? কমাই দিব। বুঝো নাই? জাস্ট এই জিনিসটা মনে রাখো, উল্টাই করে দিবা, উল্টা করে দিবা। তো এখন আসো, চাপ বৃদ্ধি আমরা কি করব? চাপ কমাবো, যেহেতু অ্যামোনিয়া কমাইতে হবে, সো এটা বাদ। তাপমাত্রা বৃদ্ধি, এই যে বি নম্বরটা আনসার। কারণ তাপমাত্রা কমাইলে উৎপাদ বৃদ্ধি পাইতো, তাপমাত্রা কমাইলে কি করতো? উৎপাদ বৃদ্ধি পাইতো। বাট আমাকে কি বলছে? উৎপাদ কমাইতে হবে, এই কারণে তাপমাত্রা বৃদ্ধি হবে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া ΔH নেগেটিভ দেওয়া। সো আনসার বি। আর এগুলো তো ঘনমাত্রার ক্ষেত্রে এটা বাদ, এটাও বাদ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চলো। 1 মোল C2H5OH অর্থাৎ ইথানল, এটা পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই ক্ষেত্রে বিক্রিয়া করে সমতা করাটা ম্যান্ডেটরি, বিক্রিয়া করে সমতা দেখাইতে হবে। আসো আমরা দেখি। ফার্স্টে C2H5OH প্লাস অক্সিজেন, এটার সাথে যদি বিক্রিয়া করে তুমি শিওর থাকো এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। কেন কার্বন ডাইঅক্সাইড এবং পানি? কেন? কারণ এটা জৈব যৌগ, জৈব যৌগের দহনে সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এখন কয়টা হবে? সহজ সিস্টেম, আসো আমরা সহজে বোঝার চেষ্টা করি। সহজে যদি বুঝি
কার্বন এখানে 2টা আছে, সো আমি কার্বনের মাথায় 2 দিয়ে দিব। মিলছে? ওকে, গুড। এখন তুমি অক্সিজেন মিলাও। অক্সিজেন 2 দুগুণে 4, 4 আর 5, 5টা আছে। এখানে কত আছে? একটা। 2 দুগুণে 4, 4 আর 5। আচ্ছা, হাইড্রোজেন মিলাই আগে। হাইড্রোজেন 5টা আর একটা 6টা আছে। তাহলে আমি যদি এখানে 3 দিই তাহলে 3 দুগুণে 6, হাইড্রোজেন মিলে গেছে। এবার অক্সিজেন মিলাও। অক্সিজেন মিলাইতে গেলে 3 আর 2 দুগুণে 4, 4 আর 3 7। এইখানে একটা আছে, তাহলে এইখানে আমি 3 দিলে হয়ে গেল। এবার বুঝছো ঘটনাটা কি করছি? দেখো কত সুন্দর। এবার বলো কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে? অবশ্যই 2 মোল। আনসার কি বি। সহজ সিস্টেম, যেই কয়টা কার্বন সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড হবে, আর কোনো কথা নাই। যেই কয়টা কার্বন সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড হবে। তোমাকে যদি আমি মিথেন বলতাম, মিথেনের দহনে কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতো? অবশ্যই একটা হইতো, কারণ কার্বন একটা আছে। বুঝছো? ওকে, ডান। পরের প্রশ্ন আসো। কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়? অর্থাৎ সোজা কথায় তাপ হারি বিক্রিয়া কোনটা সেটা জিজ্ঞেস করছে। মনে রাখবা, সহজ শর্তে বলে দিই যে উগ্র বাপ। কি বলছি? উগ্র বাপ। উগ্র বাপ তার মানে কি? ঊর্ধ্বপাতন, গলন, বাষ্পীকরণ, পরমাণুকরণ। এই 4টা নামীয় বিক্রিয়া তাপ হারি, এরা তাপ উৎপাদী না। ক্লিয়ার? আর নাইট্রোজেনের দহন হচ্ছে তাপ হারি। যে কোনো কিছুর দহন তাপ উৎপাদী, শুধুমাত্র নাইট্রোজেনের দহন, শুধুমাত্র নাইট্রোজেনের দহনই হচ্ছে তাপ হারি। এটা মুখস্থ, বাই মুখস্থ করে ফেলবা। কেন? অত জানার দরকার নেই, কারণ যে কোনো দহন, অক্সিজেনের সাথে আমি যদি কার্বনের সাথে দহন ঘটাই, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে তাপ উৎপাদী। এটা কি বলো? তাপ উৎপাদী। যে কোনো দহন তোমার ক্ষেত্রে তাপ উৎপাদী হবে, বাট শুধুমাত্র নাইট্রোজেনের দহনটা কি হবে? তাপ হারি। সো এখানে আনসার কি? নাইট্রোজেনের দহন, অপশন সি। অপশন সি, তাপ শোষী। পারা যাবে? ওকে, গুড। আশা করি ক্লিয়ার। আর এইটা আমরা এক্সট্রা ভাবে শিখে ফেললাম যে কোনগুলা নামীয় বিক্রিয়াগুলা হচ্ছে আমার তাপ হারি। পরেরটাতে আসো। একটি দ্রবণের পিএইচ 6, ওই দ্রবণে আরো HCl যোগ করে পিএইচ 3 করা হলো। তাহলে সোজা কথায় দেখো, কোনো দ্রবণের পিএইচ যাই থাকুক না কেন, ওই দ্রবণে যদি আমরা অ্যাসিড যোগ করি, পিএইচ অবশ্যই অবশ্যই কমবে, তাই না? কমে গেছে কিন্তু। এখন কি হয়েছে? পিএইচ যদি কমে, হাইড্রোজেনের ঘনমাত্রা কত বৃদ্ধি পাইছে? সহজ হিসাব, 10 টু দি পাওয়ার ডেল পিএইচ, অর্থাৎ পিএইচ এর ডিফারেন্স বের করো। 10 টু দি পাওয়ার পিএইচ কত ছিল? 6, 3, 6 মাইনাস 3 কত হয়? 10 টু দি পাওয়ার 3। আনসার 1000 গুণ। খুবই সহজ না? খুবই সহজ কিন্তু। এটা হচ্ছে শর্টকাট। এটা কোন কাট ছিল? শর্টকাট। এখন আসো আমি তোমাকে বেসিক দেখাই। এই ম্যাথেরই তোমাকে বেসিক দেখাচ্ছি। আসো, বেসিক জানাটা একটু জরুরি, কারণ বেসিক না জানলে দেখা গেলো অন্যরকম ম্যাথ দিয়ে দিল, তখন তো তোমাকে বেসিক অ্যাপ্লাই করে আগাইতে হবে, তাই না? বেসিক, তুমি এই জিৎ বাবার কাছে আসছো মানে বেসিক শর্টকাট সব পাবা। আর রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা যেহেতু গুরুত্বপূর্ণ, এই কারণে এই চ্যাপ্টারটা আমরা পরীক্ষার আগে আগে দিতেছি, আপলোড করতেছি, যেন তুমি বেসিকটাও বুঝে যাও, শর্টকাটও শিখে যাও। সো ফার্স্ট অফ অল, ফার্স্ট ক্ষেত্রে কি ছিল? প্রথম ক্ষেত্রে পিএইচ ছিল 6। একটু চিন্তা করো, প্রথম ক্ষেত্রে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 6, দ্যাট মিনস মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়ালস টু হচ্ছে 6। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে এই ক্ষেত্রে? এটা এইচ প্লাস 1 কে 1 হিসেবে ট্রিট করলাম, যেহেতু প্রথম ক্ষেত্র। এটাকে 10 ইনভার্স 6 এইভাবে লেখা যায় না? লগের ভিত্তি কত? 10। এটা তো আমরা বুঝি, এতটুকু তো পারা উচিত ক্লাস 6 থেকে, যে লগ উঠে গেলে 10 টু দি পাওয়ার হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড ফেজে আসো। HCl যোগ করার পরে, HCl যোগ করার পরে পিএইচ কত হয়েছে? 3 হয়েছে। দেখো, HCl যোগ করার পরে পিএইচ হয়েছে 3, রাইট? যদি পিএইচ 3 হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মাইনাস লগ অফ H প্লাস ইকুয়ালস টু 3, দ্যাট মিনস H প্লাস আয়নের ঘনমাত্রা, এটাকে 2 হিসেবে ট্রিট করো, 3। আমরা বলতেছি এই 10 ইনভার্স 3, সরি 10 ইনভার্স 3, আমরা বলতেছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে। সো আমরা বলবো কি? এইটা ডিভাইড বাই এইটা। প্রভাত কালে মুরগি নাচে ডালে, কি হয়েছে বলো? ওই টিস টিস। উপরে দিব কোনটা? এইচ প্লাস, এটা 2 ডিভাইড বাই এইচ প্লাস, এটা হচ্ছে 1। উপরে কত ছিল? 10 ইনভার্স 3, আর নিচে কত? 10 ইনভার্স 6। এইবার করো, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 2 ইকুয়ালস টু, এটা কত হয়?
-6 উপরে গেলে কি হয়, +6 হয়ে যায়। আর +6 -3 কি হয়, 10⁻³ হয়ে যায়। অর্থাৎ 10⁻³ ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা 1। দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা প্রথম ক্ষেত্রের 1000 গুণ। এটাই আমরা বের করছি। এটা তোমার এতক্ষণ ধরে বেসিক বোঝাইলাম। আর এর আগে যেটা করলাম সেটা শর্টকাট, যে 10⁻⁴ pH এর ডিফারেন্স। সো শর্টকাটটা ইজি, শর্টকাটও শিখছো, বেসিকও শিখছো, কোনো কনফিউশন থাকার কথা না আশা করি। পরের প্রশ্নে চলো, আমরা পরের প্রশ্নে যাই। কোন সংযুক্তি অ্যাসিড বাফার নয়? তার মানে অম্লীয় বাফার নাকি? একটু আগে পড়ে ফেলছে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। কারণ কি, এটা ক্ষারীয় বাফার, এটা তো অম্লীয় বাফার জীবনেও হবে না। এটা অম্লীয় বাফার, তোমার বলছি এটা অম্লীয় বাফার, উদাহরণ দিছি। আর এটা হচ্ছে তোমার ফসফেট বাফার, ফসফেট, এটাও অম্লীয় বাফার। ফসফেট বাফারও এক ধরনের কি বাফার বলো, অম্লীয় বাফার। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সো বাফার কিন্তু পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে আসো, শক্তিশালী অ্যাসিড কোনটা? এই টপিক এমন কোনো জায়গা নেই যেখানে আসবে না। কোনটি শক্তিশালী অ্যাসিড, কোনটি শক্তিশালী ক্ষার, এই শক্তিশালী অ্যাসিড বা অ্যাসিডের শক্তিমাত্রার উপরে তোমাদের জন্য 20 মিনিটের একটা আলাদা ভিডিও আমি রেডি করছি। এবং তুমি সেটা কোথায় পাবা? ওই যে জিৎ বিশ্বাস পেজে পেয়ে যাবা। আমি এই ক্লাসের পরপরই ওই ক্লাসটা আবার তোমাদের জন্য শেয়ার দিয়ে দিতেছি, তোমরা ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, সো এটা যেহেতু জৈব যৌগ, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে 3টা জিনিস মাথায় রাখতে হবে। 1, কার্বন সংখ্যা কম, কার্বন সংখ্যা কম হইলে শক্তিশালী অ্যাসিড হবে, এইটা একটা ক্রাইটেরিয়া। 2, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যদি থাকে, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকলে সেটা শক্তিশালী অ্যাসিড। 3, এই অধিক অতড়িৎ ঋণাত্মক মৌল, অতড়িমৌ, অতড়িমৌ, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি থাকলে, কাছাকাছি থাকলে সেইটা হবে শক্তিশালী অ্যাসিড। চিন্তা করো, এই কার্বন 2 কার্বনের, এইটাতে 1 2 3 কার্বনের, এইটাতে 1 2 কার্বনের, এইটাতে 1 2 3 কার্বনের। সো আগেই চিন্তা করো, কার্বন সংখ্যা যেখানে কম সেটা শক্তিশালী অ্যাসিড। সো এই ক্ষেত্রে এটা 2 কার্বন, এটাও 2 কার্বন, এটা 3, এটা 3, সো এটা বাদ, এটাও বাদ চলে গেল। আমাদের হাতে অপশন আছে এখন 2টা, রাইট? এরপরে চলে আসো 2 নম্বরে, চলে আসো অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যদি থাকে। অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি এখানে হ্যালোজেন আছে, ক্লোরিন নাই, তার মানে এটা বাদ। এটা থেকে আছে, আছে, সো আনসার ইজ সি। বুঝছো কিভাবে বের করছি? এই 3টা ক্রাইটেরিয়া ধাপে ধাপে আগাইতে হবে। এরপরেও তুমি চিন্তা করে দেখো, মনে করো এইখানে ক্লোরিন আছে, আরেকটাতে এইখানে ক্লোরিন আছে, কোনটা শক্তিশালী হবে? এইটা যেখানে ক্লোরিন আছে, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি অবস্থানে ক্লোরিনটা থাকতে হবে, তাহলেই হবে সেটা কি শক্তিশালী অ্যাসিড। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আনসার কি হয়েছে? সি। তোমরা এই 3টা ক্রাইটেরিয়া মিলাইতে পারলে শক্তিশালী অ্যাসিড হবে। প্রথম ক্রাইটেরিয়া এটা, কার্বন সংখ্যা কম। সেকেন্ড ক্রাইটেরিয়া অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। থার্ড ক্রাইটেরিয়া অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি হইতে হবে, কাছাকাছি হইলে সেটা হবে তোমাদের কি শক্তিশালী অ্যাসিড। দ্রবণ তাপ কাকে বলা হয়? এটা তো বাই ডেফিনেশন, এটা আইইউতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। যেহেতু এবারে জিএসটি দায়িত্বে ইসলামিক ইউনিভার্সিটি, তাই এই কোশ্চেনটা আনছি। আর এই ক্ষেত্রে এটা মুখস্থ বিদ্যা, পড়াশোনা। দ্রবণ প্রস্তুতকালে উৎপন্ন বা শোষিত তাপকে বলা হয় দ্রবণ তাপ। এতটুকু সহজ, এটা সংজ্ঞা, এটা বাই ডেফিনেশন, এটা পড়ানোর কিছু নাই। সাধারণ তাপমাত্রায় কঠিন মৌল কোনটা? সাধারণ তাপমাত্রায় কঠিন হচ্ছে আয়োডিন, এটা অলরেডি আমরা জানি। ফ্লোরিন এবং ক্লোরিন এরা হচ্ছে গ্যাসীয় সাধারণ তাপমাত্রায়, ঠিক আছে। ব্রোমিন হচ্ছে তরল সাধারণ তাপমাত্রায়, আয়োডিন হচ্ছে কঠিন সাধারণ তাপমাত্রায়। আরেকজন তরল আছে সাধারণ তাপমাত্রায়, সে হচ্ছে কি বলো? মার্কারি, Hg, এটা হচ্ছে তরল। মার্কারি কি? তরল, এটা তরল ধাতু, আর এটা হচ্ছে তরল অধাতু। আর আয়োডিন তো কঠিন সাধারণ তাপমাত্রায়, জানো। সো আনসার ইজ আয়োডিন। পারা যাবে, আমরা আরো অনেক জিনিস জেনে গেলাম। সো আশা করি এরপরে আর কোনো কিছু ভুল হবে না।
এই কঠিন তরল বায়বীয় এই জিনিসটা তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আরো ভালো করে জানতে পারবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা? এটা তোমরা ফিজিক্সেই পড়ছো। ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা প্রথম সূত্র ছিল। বাট কেমিস্ট্রিতে জিনিসটা এইভাবে লিখছে, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ না দিয়ে ডি ই দিছে, প্লাস ডি ডাব্লিউ তো না, এটা পিডিভি। শেষ, আনসার কি? সি। ভালো না? এইটাই, এই জিনিসটা তোমরা ফিজিক্সে যা পড়ছো এখানেও ঠিক সেম কথা। এরপর চলে আসো, 5 × 10⁻² মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? গুড। এখন এটার ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট অফ অল ঘনমাত্রা যে দেওয়া আছে এটাকে আমরা y × 10⁻x এইভাবে প্রকাশ করব। প্রকাশ অলরেডি করাই আছে, 5 × 10⁻²। এই ক্ষেত্রে যেটা হবে x - log y, এইটা হচ্ছে আমাদের পিএইচ বের করার ফর্মুলা, x - log y। তাহলে x কত? 2 মাইনাস লগ কত? 5। তার মানে 2 মাইনাস লগ 5 এর মান কত বলো তো? 0.7। 2 মাইনাস 0.7, লগ 5 এর মান কত? 0.7। এই লগের মান মুখস্থ করতে হবে, লগের মান মুখস্থ করতে হবে। পিএইচ আমরা বের করছি কোন ফর্মুলা দিয়ে? x - log y দিয়ে। ডান, আশা করি ক্লিয়ার। তার মানে এটা কত হবে? 1.3। আনসার কত? 1.3। এই যে এটা তুমি দাগায় দিয়ে আসবা আর সুন্দর করে মারা খেয়ে গাছে উঠে যাবা। এটা করা যাবে না। এই এটা তো ক্ষার, তো আমরা কি ডিরেক্টলি পিএইচ পাবো না? আমরা আগে যেটা পাবো সেটা পিওএইচ। সো 1.3 যেটা, এটা অ্যাকচুয়ালি কি? পিওএইচ। তাহলে পিওএইচ 1.3 যদি হয়, পিএইচ কত হবে? অবভিয়াসলি 14 - 1.3, আনসার হবে তোমার 12.7। বিয়োগ করলে কত আসে? 12.7 আছে। সো আনসার কি বলো? আনসার অবশ্যই অবশ্যই 12.7। বুঝছো? মাথা খেয়াল রাখতে হবে যে অ্যাসিড দিছে না ক্ষার দিছে। যেহেতু ক্ষার দিছে তুমি ডিরেক্টলি আগে পিওএইচ পাবা, আগে কখনোই পিএইচ পাবা না, মনে থাকবে। পরের প্রশ্ন আসো, এন্ট্রপি সবচেয়ে কম থাকে কোথায়? এটা ফিজিক্সের পড়া, কঠিনে মনে রাখবা, কতে কম কতে কঠিন। আর এন্ট্রপি সবচাইতে বেশি থাকে কোনটাতে? প্লাজমা অবস্থাতে এন্ট্রপি সবচাইতে বেশি থাকে। এটা পড়ানোর কিছু নাই আসলে। যদি কোনো ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া, অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার সে নেয় নাই, তাহলে পানিতে ডুব দিল, রক্তে কি ধরনের পরিবর্তন ঘটবে? খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এটা সাস্টে আসার মতো প্রশ্ন, সাস্টে আসার মতো প্রশ্ন, ঠিক আছে? যেহেতু সামনে জিএসটি, সো সাস্ট নিয়ে আমরা কথা বলবো না, আমরা এটা নিয়ে বলি। একটা মানুষ তোমার হচ্ছে নিয়ে গেছে, সিলিন্ডার নিয়ে যায় নাই, তাহলে তার বডিতে কি বাড়তেছে বলো তো? তলদেশে যত যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার যেহেতু নাই, সেহেতু দম বন্ধ রাখবে, তাই না? পানিতে তুমি ডুব দিছো, দম বন্ধ রাখবা না? তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাড়তেছে তোমার বডিতে। আর কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে কি? সে একসময় রক্তে তো রক্ত রস, সিরাম এইগুলো আছে না বাবারা? হ্যাঁ, এইগুলো আছে। তাহলে এইগুলা দেশে কি করবে? এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার H2CO3 তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। অর্থাৎ রক্ত রসের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। যদি অ্যাসিড তৈরি করে তাহলে কি হয় বলো? পিএইচ বাড়ে না কমে? অবশ্যই কমে। সো আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, পিএইচ কমতেছে। আনসার কোনটা হবে? এই সি, কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়বে, পিএইচ কমবে। কথা ক্লিয়ার? কি হয়েছে ঘটনাটা? তুমি তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাও নাই, তোমার দম বন্ধ, তার মানে কার্বন ডাইঅক্সাইড তোমার বডির মধ্যে বাড়তেছে আর পিএইচ কমতেছে। ক্লিয়ার? তো আমাদের রাসায়নিক পরিবর্তন শেষ হলো। খুবই সহজ একটা চ্যাপ্টার। এখানে সরি, গলা শুকাই গেছে। তোমাদের জন্য রাত জেগে ক্লাস রেডি করলাম। এখন মোটামুটি ভোর এই যে 4:57, 5টা বেজে গেছে। তোমরা বলেছো যে কোন কোন টপিকের সমস্যা, তার জন্য এই যে জিৎ বিশ্বাস পেজে অলরেডি অনেক শর্ট শর্ট ভিডিও দেওয়া হয়েছে। এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার উপরে বাফারের ভিডিও আছে, প্রশমন তাপের ভিডিও আছে, তারপরে অ্যাসিডের তীব্রতার ভিডিও আছে। এই 3টা ভিডিও তোমরা একটু দেখে আসবা, ঠিক আছে? জিৎ বিশ্বাস পেজে দেখে আসবা। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবা। বস মেথড সিরিজও চলতেছে, সাথে আমরা জিএসটির জন্য প্রিমিয়াম সাজেশন ক্লাস নিছি। আর তুমি জানো এই স্লাইডে আমরা রেডি করছি কি, যেগুলো পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় যেগুলো আসবে আমি ঠিক সেইগুলাই পড়াই।
তোমরা জানো না? অবশ্যই জানো যে জিৎ বাবা যা পড়ায় সেটাই পরীক্ষায় পড়ে। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, এবং তোমরা যদি কোশ্চেন দেখো আর আমার ক্লাসগুলো দেখো, কমন পড়ছে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তুমি আমার ক্লাস করে যাও আর কোশ্চেন সলভ করে যাও, তুমি অবশ্যই কমন পাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। আর তোমরা দোয়া করো, একটা রিভিউ দিও কেমন লাগছে ক্লাসগুলা। আর চান্স পাবি, চান্স পেয়ে অবশ্যই জানাবি যে ভাইয়া আপনার ক্লাস করছিলাম, চান্স পাইছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।